প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আমি যেই বিষয়টি নিয়ে এপিসোড করছি, আমি কখনোই ভাবিনি যে এমন একটি বিষয় নিয়ে আমাকে এই মুহূর্তে এপিসোড করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এটি একটি গুম সংক্রান্ত বিষয়। খুবই আশঙ্কার কথা হলো এই যে জানা গেল যে বাংলাদেশে 2 বছরের মধ্যে প্রথমবার একজন মানুষ গুম হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভীতিকর এবং আতঙ্কজনক খবর, যা আমরা কখনোই আশা করিনি। অসম্ভব মনে হয়েছে আমার কাছে। আমি খবরটি বিশ্বাস করতে চাইনি, বাট যেই সূত্র থেকে জানা গেল, বিশ্বাস না করে আসলে উপায়ও নেই। তো গতকাল ছিল রোববার রাতে লন্ডন থেকে হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদনে এই খবরটি জানিয়েছে। এর আগে বিভিন্ন মাধ্যমে কিছুটা জানা গিয়েছিল, সেগুলো খুব বেশি রিলায়েবল সোর্স ছিল না। এই গুমের খবরটির কথা বলছি। তো গত রাতে যখন HRW, যেটাকে বলি আমরা সংক্ষেপে হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তাদের ওয়েবসাইটে তারা যখন প্রতিবেদন আকারে দিল, সেটি বিশ্বাস না করে আর কোনো উপায় ছিল না। তো সেখানে গুমের যে ঘটনাটির কথা বলা হয়েছে, সেটি বাংলাদেশের সুন্দরবন লাগোয়া মোংলা এলাকা থেকে ঘটেছে। সুন্দরবন সংলগ্ন মোংলা এলাকায় জয় মনির ঘোল নামে একটি জায়গা আছে। সেই জায়গা থেকে, এটি সুন্দরবন সংলগ্ন একেবারেই, গত 10 এপ্রিল রাতে একটি চায়ের দোকানের সামনে থেকে মিরাজ শেখ নামে একজন জেলেকে তুলে নিয়ে যান কোস্টগার্ডের সদস্যরা। আর সেইটি HRW-কে কনফার্ম করেছে সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা, চায়ের দোকানের মালিক এবং অন্যান্য যারা চা খাচ্ছিলেন তারা। তো তারা দাবি করেছেন যে তাকে একটি স্পিড বোটে করে তুলে নিয়ে যাওয়া হয় 10 এপ্রিল রাতে। 3 মাসেরও বেশি হয়েছে, এই পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। এবং পরবর্তীতে HRW খোঁজখবর নিয়ে জেনেছে যে 21 এপ্রিল, অর্থাৎ ঘটনা ঘটবার 11 দিন পর, সেই চায়ের দোকানের সামনে থেকে, যেখানে সেই গুম হওয়া ব্যক্তিটি যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মিরাজ, তার মোটরসাইকেল পড়েছিল, সেইটি নেবার জন্য কোস্টগার্ডের লোকেরা আসেন। তারা তার সেই মোটরসাইকেলটি নিয়ে যান। আবার অজ্ঞাত কারণে পরের দিন সেই মোটরসাইকেল সেই জায়গায় ফেরত দিয়ে যান। তো এই বিষয়গুলো এলাকার লোকেরা দেখেছেন, প্রত্যক্ষদর্শীরা এটি জানিয়েছেন। এবং এই বক্তব্যগুলো মিরাজ শেখের লয়ার মুজাহিদুল ইসলাম শাহিন ও HRW প্রতিনিধিকে জানিয়েছেন। কারা কারা দেখেছেন, ঘটনা, পরিস্থিতি, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সব কিছু এই লয়ার HRW প্রতিনিধিকে জানিয়েছেন। তারপর থেকে এই পরিবারটি একটি দরিদ্র পরিবার, নিঃসন্দেহে একজন জেলেকে অপহরণ করা হয়েছে, সম্ভবত পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারটি একটি অসহায় অবস্থায় পড়ে যায়। আর তারা নানাভাবে তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে একজন লয়ারও তারা ধরেন, যার কথা বললাম, লয়ার মুজাহিদুল ইসলাম শাহিন। তো এই লয়ারের সহযোগিতায় তারা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেন, সরকারি বিভিন্ন কর্মকর্তার সঙ্গে দেখা করেন, যোগাযোগ করেন। কোনো জায়গা থেকে কোনো প্রতিকার পাওয়া যায়নি। একটি পর্যায়ে তারা কোস্টগার্ডের অফিসে যান। মোংলার দিগরাজ এলাকায় কোস্টগার্ডের যে অফিস রয়েছে সেখানে যান তারা। গেলে তাদেরকে বলা হয় যে মিরাজ শেখ একটি অভিযানে আছেন, কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে কোনো অভিযানে আছেন, তাদেরকে সেই দিনই বিকেলে যেতে বলা হয়। তো তারা সেদিন বিকেলে যান। সেখানে গেলে তাদেরকে বলা হয় মিরাজ নামে কেউ কখনো এখানে আসেনি, আমরা মিরাজ নামে কাউকে আনিনি, আমরা এই বিষয়ে কিছু জানি না। প্রিয় দর্শক শ্রোতা, এইটি আরও বড় ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। তো অবশেষে মিরাজের বাবা লয়ারের সহযোগিতায় হাইকোর্টে একটি হেবিয়াস কর্পাস করেন। হেবিয়াস কর্পাস একটি রিট যা নিশ্চিত করে আটক অবস্থায় থাকা কোনো ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্যতামূলকভাবে আদালতের সামনে হাজির করবেন, যাতে করে আদালত তার নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে পারেন, সেই লোকটি বেঁচে আছেন এবং তার বিরুদ্ধে কী অভিযোগ সেই বিষয়ে জানতে পারেন, এবং যদি আদালত মনে করেন যে সেই লোকটি নির্দোষ, তাকে রিলিজ করে দিতে পারেন। তো এমন একটি হেবিয়াস কর্পাস রিট করা হয় মিরাজের পক্ষে। আর হাইকোর্ট গত 12 জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন 15 কার্য দিবসের মধ্যে হাইকোর্টে হাজির করতে হবে গুম হওয়া মিরাজ শেখকে।
তো এখন পর্যন্ত সেই বিষয়ে কিছু জানা যায়নি, তেমন কোনো অগ্রগতি নেই। এই খবরটি এই হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে ছেপেছে। আর মিনা গাঙ্গুলি, আমরা অতীতে অনেকবার তার নাম শুনেছি, দক্ষিণ এশিয়া অঞ্চলের তিনি উপপরিচালক হিউম্যান রাইটস ওয়াচের। তো মিনা গাঙ্গুলিকে রেফার করে এই প্রতিবেদনে বলা হয় যে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে হাজারো মানুষ গুমের শিকার হয়েছেন এবং এই ঘটনা প্রমাণ করে যথাযথ সংস্কার না হলে এটি বন্ধ হবে না এবং এই গুমের ব্যাপারটি চলতেই থাকবে। তো যথাযথ সংস্কারের কথা কেন বলা হচ্ছে? আমরা তো সংস্কারের কথা শুনেছিলাম 1.5 বছর টানা, যদিও এখন সংস্কার থেমে গেছে। সংস্কার বিষয়ে আমরা তেমন কিছু জানি না, নানাভাবে সংস্কারকে বাইপাস করা হচ্ছে। বিএনপি সরকার প্রায় 6 মাস হতে চলল ক্ষমতায় আছেন, তারা নানাভাবে সংস্কারকে বাইপাস করছেন, তাদের নিজের মতো করে কিছু তারা করবার চেষ্টা করছেন। কিন্তু প্রকৃত সংস্কার, যেটির জন্য পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সারা দেশের মানুষ সংস্কার চেয়েছিল, কারণ আমরা আর বাংলাদেশে হাজার হাজার গুম, খুন, গুপ্ত হত্যা এগুলো ফিরে আসুক চাইনি, প্রিয় দর্শক শ্রোতা। তাই সংস্কার ছিল আমাদের প্রধান চাওয়া। আসলে সরকার পরিবর্তন আমাদের প্রধান চাওয়া ছিল না। সেটি বিএনপির মনে হতে পারে যে আমরা আওয়ামী লীগকে চাইনি, আমরা বিএনপিকে চাই, মোটেই বিষয়টি এরকম ছিল না। সরকার পরিবর্তনের জন্য, মানুষ পরিবর্তনের জন্য, দল পরিবর্তনের জন্য জুলাই অভ্যুত্থান ঘটেনি, সিস্টেম পরিবর্তনের জন্য ঘটেছিল। কিন্তু সরকার আমাদের হতাশ করেছে, সংস্কার বিষয়ে তারা ব্যাকট্র্যাক করেছে। তো HRWর প্রতিবেদনটির হেডলাইন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তারাও যে এমন ধারণাই পোষণ করে সরকার সম্পর্কে, তাহলে সেটি পরিষ্কার হবে। জাস্ট হেডলাইনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, পরবর্তীতে বক্তব্যে ফিরে আসব। হেডলাইন ছিল ফার্স্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কেস সিন্স জুলাই 2024 uprising. Government has backtracked on ending security force abuse. প্রথম জোরপূর্বক গুমের ঘটনা বাংলাদেশে 2024-এর গণ অভ্যুত্থানের পর, আর সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনের অপব্যবহার রোধ থেকে ফিরে এসেছে, পিছু হটেছে, ব্যাকট্র্যাক করেছে। এটি কিন্তু এই হিউম্যান রাইটস ওয়াচ বলছে। আচ্ছা, তো এখন তারা আরও বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার, একেবারে ক্লিয়ার করে তারা তাদের রিপোর্টে বলেছে, অন্তর্বর্তীকালীন সরকার 2025-এর নভেম্বরে অনেক অধ্যাদেশের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছিল। সে অধ্যাদেশ দুটো ছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025। এই দুটো অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সরকার নিশ্চিত করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের, যে ভবিষ্যতে গুমের মতো নৃশংস ঘটনা আর যাতে বাংলাদেশে না ঘটে। কারণ সে অধ্যাদেশে এমন বিধান রাখা হয়েছিল যে গুমের ঘটনাগুলো তদন্ত করবে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন। তো এবং প্রয়োজন মনে করলে তারা গুমের ঘটনাকে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যেতে পারবে। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি বিএনপি সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর মধ্যে এই দুটো অধ্যাদেশকেও ল্যাপস করে দিয়েছে। এই দুটো অধ্যাদেশের সময়সীমা এক্সপায়ার করেছে, এইটি আর এখন পাশ করাবার কোনো ব্যবস্থা নেই। 133টা অধ্যাদেশের মধ্যে এই দুটো অধ্যাদেশ ছিল গুরুত্বপূর্ণগুলোর মধ্যে অন্যতম, কিন্তু বিএনপি সরকার এই দুটোকে পাশ করায়নি, আইন হিসেবে তারা এই দুটোকে চালু করতে চায়নি, তাই সময় এক্সপায়ার করেছে। এই রিপোর্টে কিন্তু সে কথা বলা আছে যে সরকার এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে বাস্তবায়ন করেনি এবং সেগুলো এক্সপায়ার করেছে। এবং তারা বলেছে যে এইটি বিএনপি সরকার তার পরিবর্তে একটি নতুন আইন প্রস্তাব করেছে, যা নিতান্তই হাস্যকর এবং দুর্বল। প্রিয় দর্শক শ্রোতা, নতুন যে আইন তারা প্রস্তাব করেছে সেটি ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন। আমি আমার এপিসোড থেকে অতীত এপিসোডগুলোতে বিভিন্ন সময় বলেছি সে কথা। তো আবার একটু মনে করিয়ে দিতে চাই, বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো যে অধ্যাদেশ দিয়ে রিপ্লেস করতে চাইছে, তাদের নিজের বানানো অধ্যাদেশ, সেইখানে আছে যে গুমের মতো অপরাধগুলোর বিচার এবং বিচারের জন্য যে তদন্ত হবে, সেই তদন্ত জাতীয় মানবাধিকার কমিশন করতে পারবে না। বিএনপি প্রস্তাবিত আইনের কথা বলছি, সেইটি তদন্ত করবে পুলিশ। একবার ভেবে দেখুন, পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের কোনো নাগরিককে গুম করবে, অপহরণ করবে, আর সেটি তদন্ত করবে পুলিশ। আর কমিশনের দায়িত্ব হবে তারা পুলিশের বিভিন্ন শাখা প্রধানকে অনুরোধ করতে পারবেন তাদের কাছে যাতে সময় মতো প্রতিবেদন দেওয়া হয়। তো এই অবস্থায় ছেড়ে দিয়েছে বিএনপি সরকার,
জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার কমিশনকে। তো তারা এটিকে দাঁত এবং নখহীন বাঘে পরিণত করেছে, যা কিনা কার্যত আসলে একটি বিড়াল, বাঘ আর নেই সেটি। তো এই রিপোর্টে সে কথা বারবার বলা হয়েছে এবং সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছে যে সরকার যাতে অনতিবিলম্বে তারা যেই অধ্যাদেশটি ল্যাপস করে দিয়েছে, এক্সপায়ার হতে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটি যাতে আবার ফিরিয়ে আনা হয় এবং সেইটিকে আবার বলবৎ করা হয়। কারণ এরকম অধ্যাদেশ ছাড়া বাংলাদেশ থেকে, এবং তারা এটিও বলেছে যে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন বিভাগের মধ্যে মানুষ গুম করা কিংবা এই জাতীয় নৃশংস অপরাধগুলো মজ্জাগত হয়ে গেছে, এটি তাদের জন্য অভ্যাসগত হয়ে গেছে। এই চর্চা থেকে তারা বেরিয়ে আসতে পারবে না যদি না সেই শক্তিশালী অধ্যাদেশগুলোকে আবার ফিরিয়ে এনে আইনে রূপান্তর করা হয়, আইনে বাস্তবায়ন করা হয়। তো এইটি HRW বলছে। তো আমরা জানি না বিএনপি সরকার কি করবে এই বিষয়ে। তো উপসংহারে এইটুকু বলতে চাইছি, কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন মিরাজকে আটকের কথা অস্বীকার করেছেন, যেটি আমি একটু আগে উল্লেখ করলাম যে মোংলার দিগরাজ অফিসের কোস্টগার্ড সদস্যরা একবার অস্বীকার করেছিলেন, একবার স্বীকার করেছিলেন, আরেকবার অস্বীকার করেছিলেন। আর এই জনসংযোগ কর্মকর্তা কোস্টগার্ডের মিরাজকে চেনেন না, বলেছেন এ জাতীয় কোনো ঘটনা ঘটেনি। সো সব কিছু মিলিয়ে একটি ধোঁয়াশাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এবং আমাদের আশঙ্কা ক্রমশই বলবৎ হচ্ছে এবং জোরালো হচ্ছে। মিরাজের কি হয়েছে আমরা জানি না, প্রিয় দর্শক শ্রোতা। তো সরকারের কাছে আমরাও দাবি করছি, আমি এই কথা বলছি না যে বিএনপি সরকার শেখ হাসিনার মতো নৃশংস হয়ে উঠেছে কিংবা বিএনপি সরকার গুম খুনে মেতে উঠেছে, মোটেই আমি এই কথা বলছি না। বিএনপি সরকারের এটি করবার কথা না, তাদের কাছে আমাদের সেই প্রত্যাশাও নেই। তো এমনও হতে পারে বিএনপি সরকার, বিএনপি হাই আপস কেউ এটি বলে দেয়নি, সরকার নির্দেশিত না। আমরা অতীতেও দেখেছি অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি উৎসাহী সদস্যরা এমন কাজ অতীতে করেছেন। তো এমন কিছু ঘটেছে কিনা আমরা জানি না, বা এর পেছনে কে আছেন সেটিও আমরা জানি না। তাই আমরা বলতে চাইছি, যদিও হেভিয়াস কর্পাস অনুযায়ী 15 কার্য দিবসের মধ্যে আদালতে সেই লোকটিকে হাজির করতে হবে, এর বাইরেও সরকারের দায়িত্ব কিন্তু শেষ হয় না। সরকার চাইলে তাদের মতো করে একটি নিরপেক্ষ তদন্ত, ছায়া তদন্ত কিন্তু আদালতের সেই নির্দেশনার পাশাপাশি চালাতে পারে, আর সেটি মিরাজের ভাগ্য নির্ধারণ করবে। আর দেরি হলে হয়তো মিরাজের পরিবার মিরাজকে আর কোনোদিনই জীবিত ফিরে পাবে না। আমরা এখনও জানি না মিরাজ বেঁচে আছে নাকি তার সঙ্গে কি ঘটেছে। প্রিয় দর্শক শ্রোতা, এটি সত্যিকার অর্থে একটি উদ্বেগজনক এবং দুঃখজনক ঘটনা, যা আমরা কখনোই আশা করিনি। এটি অপ্রত্যাশিত এবং এটি অচিন্তনীয়, কখনোই আমরা এটি ভাবিনি। সঙ্গে থাকবার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো টপিক নিয়ে।